আজকের বিশ্লেষণে একেবারে সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক। আজ আমরা এমন একটা চরম পোলারাইজিং বা মেরুকৃত টেক্সট কনস্ট্রাক্ট করব যেটা ডেমোগ্রাফি, কালচারাল আইডেন্টিটি আর তথাকথিত লিবারেলদের বুদ্ধিবৃত্তিক দ্বিচারিতা নিয়ে রীতিমতো ঝড় তুলেছে। লেখাটার মূল টার্গেট হচ্ছে কলকাতার সেকুলার গোষ্ঠী আর মুসলিম লিবারেলরা। তো চলুন আর কথা না বাড়িয়ে এই জটিল লেখাটার গভীরে ঢোকা যাক এবং দেখা যাক এর পেছনের যুক্তিগুলো আসলে কতটা মজবুত। পুরো আলোচনাটাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1. ডেমোগ্রাফি ও দৃশ্যপট। 2. লিবারেলদের স্ববিরোধ। 3. বুদ্ধিজীবী ও সাম্প্রদায়িকতা। এবং 4. ইতিহাস ও মিডিয়া। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। 1 নম্বর সেকশন, ডেমোগ্রাফি ও দৃশ্যপট। আচ্ছা, একবার কল্পনা করা যাক পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা যদি হঠাৎ উল্টে যায়, মানে মুসলমানদের সংখ্যা যদি হয় 70% আর হিন্দুসহ বাকিরা মিলে 30%, তাহলে ঠিক কি হবে? লেখক একেবারে শুরুতেই কলকাতার লিবারেল সেকুলারদের দিকে এই রূঢ় প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। এটা স্রেফ কোনো সাধারণ প্রশ্ন নয়, বরং একটা খুব স্পেসিফিক রাজনৈতিক হাইপোথিসিস। লেখকের মূল দাবিটা এখানে খুব পরিষ্কার। তিনি বলছেন, সত্যি সত্যি যদি এই 70-30 ডেমোগ্রাফিক স্প্লিট বা বিভাজনটা তৈরি হতো, তাহলে পশ্চিমবঙ্গ অনিবার্যভাবে আজকের বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে পরিণত হতো। লেখকের মতে জাস্ট এই সংখ্যার হেরফেরটাই পুরো সমাজের ছবিটাকে আমূল বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই পয়েন্টটাকে আরও জোরালো করতে লেখক প্রখ্যাত চিন্তাবিদ হুমায়ুন আজাদের একটা ভীষণ পপুলার উক্তি ধার করেছেন। এটি বাংলা স্থান হয়ে গেছে, অর্থাৎ পাকিস্তানের আরেকটি সংস্করণ। লেখকের যুক্তি হল, ঠিক এই কারণে বাংলাদেশের লিবারাল বা সাংস্কৃতিক পরিবারগুলো আজ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, কারণ সেখানে তাদের অস্তিত্বই নাকি প্রতিনিয়ত হুমকির মুখে। আর এখানেই একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট দাঁড় করানো হয়েছে। একদিকে বাংলাদেশে লিবারেল পরিবারগুলো একরকম কোণঠাসা হয়ে আছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে মাত্র 30% ভোটের একটা পলিটিক্যাল ব্লকের কারণে কট্টরপন্থী বা জামায়াতি ঘরানার পরিবারগুলো একদম নিশ্চিন্তে নিরাপদ জীবন কাটাচ্ছে। সোজা কথায়, এই ভোট ব্যাংকের কারণে কট্টরপন্থীদের গায়ে কেউ হাত দেয় না, বরং পুলিশের খড়গ নেমে আসে সেই লিবারেলদের ওপরই। এবার আসা যাক আমাদের 2 নম্বর সেকশনে, লিবারেলদের স্ববিরোধ। এই পার্টে একটা দারুণ টার্ম ব্যবহার করা হয়েছে, কালচারাল হেফাজত। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এর মানে হলো আমাদের আধুনিক আর শিক্ষিত সমাজের ঠিক আড়ালেই একটা বিশাল কালচারাল অর্থোডক্সি বা সাংস্কৃতিক রক্ষণশীলতা ঘাপটি মেরে আছে। এরা হয়তো বাইরে আধুনিক পেশায় যুক্ত, কিন্তু ভেতরে ভেতরে চরম রক্ষণশীল মানসিকতা লালন করে। এই অদৃশ্য বিষয়টাই হল কালচারাল হেফাজত। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে লেখক দেখিয়েছেন যে এই তথাকথিত লিবারেলদের আচরণে কতটা ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে। মানে একদিকে তারা প্রকাশ্যেই জঙ্গিবাদের বিরোধিতা করে, আধুনিক সাজার চেষ্টা করে, আবার অন্যদিকে তিতুমিরের মতো ঐতিহাসিক চরিত্রকে গ্লোরিফাই করে কিংবা পর্দার পক্ষে সাফাই গায়। বিষয়টা হাওয়ায় ভাসিয়ে না দিয়ে বেশ কিছু স্পেসিফিক উদাহরণও টানা হয়েছে। যেমন ধরুন একজন আবৃত্তিকার যিনি মেয়েদের পর্দার পক্ষে কথা বলছেন, কিংবা একজন চারুকলা শিল্পী যিনি ইরানে হিজাব বিরোধী আন্দোলনটাকে স্রেফ পশ্চিমা ভোগবাদীদের ইসলাম বিদ্বেষী এজেন্ডা বলে চালিয়ে দিচ্ছেন। এমনকি একজন অভিনেতার কথাও বলা হয়েছে যিনি অবলীলা দাবি করেন যে গত 700 বছর ধরে নাকি তার একটা সম্পূর্ণ আলাদা সংস্কৃতি বানানোর চেষ্টা করেছেন। লেখকের মতে এগুলোই হলো সেই কালচারাল হেফাজতের জ্বলজ্বন্ত প্রমাণ। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর সেকশনে, বুদ্ধিজীবী ও সাম্প্রদায়িকতা। এখানে একটা খুব রূঢ় কিন্তু ভাইটাল প্রশ্ন তোলা হয়েছে। আসলে সমাজের জন্য বেশি বিপজ্জনক কে, কট্টরপন্থী ধর্মীয় নেতা নাকি লিবারেল বুদ্ধিজীবী? মৌলানা মদুদি আর কবি ইকবালের রেফারেন্স টেনে যে তুলনাটা এখানে করা হয়েছে, সেটাই মূলত এই লেখার কোর থিসিস বা মূল ভিত্তি। আর এখানে চলে আসে টেক্সটের সবচেয়ে চমকপ্রদ পয়েন্টটা, প্যান্ট শার্ট পরা শিক্ষিত মুসলমান। লেখকের দাবি শুনলে অবাক হতে হয়। উনার মতে ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই প্যান্ট শার্ট পরা, সিনেমা নাটক করা বা লেখালেখি করা মডার্ন বুদ্ধিজীবীরাই নাকি যুগে যুগে সাম্প্রদায়িকতার বিস্তারে সবচেয়ে বড় আর কার্যকর ভূমিকা রেখেছে। কট্টরপন্থীদের চেয়েও এরা সমাজের অনেক গভীরে গিয়ে এই কাজটা করতে পারে। এই দাবির সপক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বেশ কয়েকজন আধুনিক বুদ্ধিজীবীর নাম সরাসরি মেনশন করা হয়েছে,
যেমন শারমিন মুর্শিদ, মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সৈয়দা রিজওয়ানা হাসান এবং গীতিয়ারা নাসরিন। অভিযোগটা হলো নিজেদের আধুনিক পোশাক আর লিবারেল পরিচয়ের আড়ালে এরা নাকি এমন সব শক্তির সাথে হাত মিলিয়েছে যা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ উল্টো। নিঃসন্দেহে এটা বেশ স্ট্রং একটা ক্লেম। আর এই কনটেক্সটেই সবচেয়ে তীক্ষ্ণ আর সরাসরি খোঁচাটা আসে। দাবি করা হয়েছে এই মুসলিম সাইকোলজি বা মনস্তত্ত্ব বুঝতে হলে নাকি হিন্দু লিবারেলদের আরও 10 বার জন্ম নিতে হবে। মানে হিন্দু লিবারেলরা এই গভীরে প্রথিত পলিটিক্যাল রিয়ালিটিটা ধরতে পুরোপুরি ব্যর্থ। তারা যেন একরকম ঘোরের মধ্যে বাস করছে। আমাদের একেবারে শেষ সেকশন, ইতিহাস, রিফিউজি এবং মিডিয়া। শুরুতেই এখানে কমিউনিস্টদের এই ডিবেট থেকে একেবারে খারিজ করে দেওয়া হয়েছে। কারণ যারা জিজিয়া করের মতো বৈষম্যমূলক একটা প্রথাকেও ওয়েলফেয়ার বা কল্যাণকর মনে করে, তাদের সাথে কথা বলাই নাকি বেকার। এরপর অন্ধ ঐতিহাসিক বহুত্ববাদকে চরম ব্যঙ্গ করে বলা হয়েছে, সুলতান মাহমুদের কবরটা যদি ভারতে থাকত তাহলে হয়তো হিন্দুরা সেখানে গিয়েও ভক্তি ভরে শিরনি চড়াত। এটা কালচারাল ব্লাইন্ডনেসের একটা ভয়াবহ রূপ। এরপর একটা তথাকথিত গোপন দর্শনের কথা সামনে আনা হয়েছে। এক বাঙালি কবির একটা ঘটনা শেয়ার করা হয়েছে, যিনি নাকি মুখ ফসকে স্বীকারই করে ফেলেছিলেন যে তারা অত্যন্ত হিসাব করে এবং ইতিহাস সচেতন হয়েই বাচ্চাদের নাম তৈমুর রাখেন। ঐতিহাসিকভাবে তৈমুর ছিলেন একজন আক্রমণকারী। তো জেনে বুঝে এই নাম রাখাটাকে একটা সূক্ষ্ম কালচারাল অ্যাগ্রেশন বা আগ্রাসন হিসেবেই দেখা হচ্ছে। এরপর টেক্সটটা একটা ভিন্ন ইতিহাস কল্পনা করতে বাধ্য করে। ভাবা যাক, নোয়াখালীর ডাঙ্গায় যদি হিন্দুরা নয় বরং মুসলমানরা আক্রান্ত হতো, আর দেশভাগের ফলে তারা যদি পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরায় রিফিউজি বা উদ্বাস্ত হয়ে আশ্রয় নিত, তাহলে আজকের ইতিহাস বা সাহিত্য ঠিক কেমন হতো? এই পয়েন্ট ধরেই এই বুদ্ধিজীবীদের চরম সাংস্কৃতিক ভণ্ডামির অভিযোগ তোলা হয়েছে। নোয়াখালীর মতো নিজেদের লোকাল ট্র্যাজেডি নিয়ে কোনো সিনেমা হলে এই লিবারেলরাই নাকি সেটাকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেয়। অথচ তারাই আবার ইন্টারন্যাশনাল হলোকাস্টের ওপর বানানো দ্য পিয়ানিস্টের মতো সিনেমা দেখে কফি হাউসে বসে টেবিল চাপড়ে সেটিকে মাস্টার ক্লাস বলে সার্টিফিকেট দেয়। এই ডাবল স্ট্যান্ডার্ডকে চরম হতাশাজনক বলা হয়েছে। পুরো আলোচনার শেষে এসে টেক্সটিতে শিক্ষিত এলিটদের প্রতি একটা চরম হতাশা আর ক্ষোভ ফুটে উঠেছে। এই যে বুদ্ধিভিত্তিক আত্মপ্রবঞ্চনা বা সেলফ ডিসেপশন, এটাকে এমন একটা পর্যায়ে দেখা হয়েছে যা রীতিমতো অকল্পনীয় আর বিরক্তিকর। এই ক্রমাগত ভণ্ডামি লেখককে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। তাহলে দিন শেষে এই পুরো বিশ্লেষণ থেকে আসলে কি দাঁড়ালো? মডার্ন লিবারেলিজমের চশমা কি সত্যিই আমাদের ঐতিহাসিক বাস্তবতাকে ঢেকে দিচ্ছে, নাকি পুরো লেখাটাই স্রেফ একটা ডেমোগ্রাফিক উদ্বেগের বহিঃপ্রকাশ মাত্র? দুই পক্ষের যুক্তিই কিন্তু বেশ স্ট্রং, আর এই প্রশ্নগুলো আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এই জটিল বিষয়টা নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণের সুযোগ কিন্তু রয়েই গেল। আজকের মধ্যে এখানেই শেষ করছি। অন্য কোনো বিষয় নিয়ে আবারও বিশ্লেষণ হবে।